গণতন্ত্র নিজেও একটা মানে পদ্ধতিগত দিক হলো, এর পেছনে একটা মতাদর্শ আছে। মুদ্রা বিষয়টা হচ্ছে যে আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে জনগণই প্রধান মানে কেন্দ্র থাকবে ক্ষমতার, এবং তাদের ভাষ্য অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী তারা যেখানে যাদেরকে প্রতিনিধি নির্বাচন করবেন সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। এটা মোটামুটিভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতি। এইটা কায়েম করতে গেলে প্রত্যেকটা দলকে এই জিনিসটা মানতে হয়। কিন্তু আপনি ধরেন এই পদ্ধতির মধ্যে ঢুকলেন, তারপরে আপনার শেষ লক্ষ্য হচ্ছে যে আপনি এই পদ্ধতিতে যদি জনগণকে নিজের পক্ষে আনতে পারেন তাহলে আপনি আপনার যে মতাদর্শ সেই জায়গাটা যাবেন। যেখানে পপুলার সভারেন্টি কিংবা জনগণের সার্বভৌমত্ব, অর্থাৎ একটা রিপাবলিকে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র, এইটার বদলে তখন আপনি নিজের জনগণের সমস্ত এজেন্সি নিয়ে নিচ্ছেন এবং আপনি সেটা কায়েম করছেন। এখন সেই জায়গার পার্থক্য কিন্তু আছে, বিভিন্ন মতাদর্শের মানুষ আছে। এখন এই মতাদর্শের জায়গা থেকেই তারা তাদের অনেক কাজগুলো করেন এবং সেই অনুযায়ী নানানভাবে সমাজে নানা ধরনের তৎপরতাকে হয় পৃষ্ঠপোষকতা দেন, পেছন থেকে কেউ সামনেতে এসে সেইটাই সরাসরি করে। এখন এই পার্থক্য কিন্তু জুলাইয়ের মধ্যে ছিল। সবাই লক্ষ্য ঠিক আছে যে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনটাকে পতন ঘটাতে চান, এবং হ্যাঁ, দেশে ভোটাধিকার সাধারণভাবে একটা গণতান্ত্রিক কাঠামো, এটার ব্যাপারে এখনো কেউ কিন্তু না করতে পারছে না, যে কারণে আমরা জুলাই জাতীয় সনদের মধ্যে ঢুকেছি এবং সেখানে কিন্তু এখন একটা গণতান্ত্রিক ব্যবস্থাতেই আছে। কিন্তু যদি আপনি একটা দলের ম্যানিফেস্টো দেখেন আর আপনি জুলাই জাতীয় সনদ দেখেন, দুটো কিন্তু এক জায়গায় থাকবে না। অনেক দলের ম্যানিফেস্টোতে কিন্তু তারা যখন জনগণের মানে নিজেরা সংখ্যাগরিষ্ঠতা পাবে কিংবা একটা প্রভাব ওই জায়গায় পর্যন্ত নিতে পারবে, তারা কিন্তু তাদের ব্যবস্থাটা কায়েম করবেন। সেইটার আমরা মানে যে কোনো মতাদর্শের নামেই এইরকম একচেটিয়া কায়েমের ব্যাপারটা নিয়ে গণতন্ত্রের সাথে একটা জায়গা লাগে। এখন এটা মানে খুবই তারা কি ভাসুর নারীর কাছে যে না, যেমন এই প্রসঙ্গ উঠতে পারে যে এটা আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনের যে অভিজ্ঞতা তাদের ব্যাপারে উঠতে পারে, আবার ইসলামী আন্দোলন ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে উঠবে যে তারা আসলে এমন একটা দল রাষ্ট্র তৈরি করছে কিনা যেটা শেষ পর্যন্ত একটা একদলীয় রাষ্ট্রে পরিণত রূপ নিচ্ছে। সেরকম ইতিহাস কিন্তু বিভিন্ন জায়গায় আছে। যেমন এখন সেই প্রশ্নের জায়গা থেকে ডেমোক্রেসি আসলে কি, এই জায়গাটা দেখা দরকার, যে মানুষ যে তার স্বাধীনতা এবং নিজের হাতে অর্থাৎ শাসক নির্বাচনের নিজের যে ক্ষমতা অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা যে মানুষ নিজের হাতে আনলেন, এই আন্দোলনের ইতিহাসটা কি, সেই জায়গা থেকে দেখলে দেখা যাবে যে এই গণতান্ত্রিক অধিকারগুলো মানুষ লড়াই করে অর্জন করেছে এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতায় রাষ্ট্র কল্পনাটা কি হবে সেটা এখনো পর্যন্ত মানে একটা বিনির্মাণের প্রক্রিয়ার মধ্যে আছে। শব্দগুলো কঠিন হয়ে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রটা কিন্তু ক্রমাগত পরিবর্তনশীল এবং সেটাকে আমরা ক্রমাগত গণতান্ত্রিক করার চেষ্টা করছি। যে মডেলগুলো ইতিমধ্যে তৈরি হয়েছে যে অধিকতর গণতন্ত্র দেওয়ার জন্য, সেগুলো খুব যে কাজ করেছে তার অধপতনগুলো আমরা দেখেছি, যে হয় একদলীয় একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে অনেক সময় তার অধপতন ঘটেছে। ফলে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু চলবে। এখন এটা আমি খুব ভদ্র ভাষায় বললাম, সহজ ভাষায় আসি, যে পুরো আন্দোলনের মধ্যে এমন অনেক শক্তি কাজ করেছে যারা সোজা সাপটা ব্যাপার শেখ হাসিনার ফ্যাসিবাদের বদলে আরেকটা নিজেদের ফ্যাসিবাদ কায়েম করতে চায়, এবং তারা তখন সেই অনুযায়ী এমন অনেকগুলো কর্মকাণ্ড করে নিজেদের মত চাপিয়ে দেওয়ার জন্য। সেইটা বিভিন্ন জায়গা থেকে তারা শক্তি সঞ্চয় করে এবং মানুষের কাছে যেগুলো আপাতত গ্রহণযোগ্য হবে, সেটা ধর্মীয় অনুভূতির জায়গা থেকে হোক, সেটা জাতিবাদী একটা শ্রেষ্ঠত্বের জায়গা থেকে হোক। আপনি তো বাঙালি জাতীয়তাবাদকে জাগিয়ে তোলা হয়েছে না, বাঙালিদের শ্রেষ্ঠত্ব কায়েম করা হয়েছে না, তেমনি আবার আপনার ধর্মের জায়গা থেকে আপনি আপনার শ্রেষ্ঠত্ব কায়েম করতে গিয়ে অথবা আপনার নির্দিষ্ট বয়ানটা, ওইটাই একমাত্র ধর্ম। আর কোন ধর্মীয়, এমনকি ইসলামের মধ্যে কত বয়ান আছে, আপনি মাজারে আক্রমণ করছেন না, তার মানে হচ্ছে যে আপনি মাজারটাকে থাকতে দিবেন না, কারণ ওইটার যে ধর্মীয় বয়ান ওইটাকে আপনি গ্রহণ করেন না। আপনার কাছে যে একটা ধর্মীয় বয়ান আছে ওইটাই একমাত্র, এবং ওইটা চাপিয়ে দিতে আপনাকে পড়বে। এই পোশাক না পরলে আপনাকে নানাভাবে হেনস্থা করা হবে। এই জায়গা থেকে এটা কি ধরনের জায়গা গড়ে দিল, এই ধরনের জবরদস্তি শেষ পর্যন্ত একটা রাজনৈতিকভাবে ভীষণ কর্তৃত্ববাদী শক্তির জাগিয়ে তোলার সম্ভাবনা সৃষ্টি করে। সেইটাই বলা হচ্ছে যে একসময় যারা মজলুম হিসেবে লড়াই করছেন তারা কিন্তু আবার হতে পারেন। ফলে পসিবিলিটির জায়গায় ডেমোক্রেটিক শক্তি যারা, তারা আসলে জবরদস্তির বিরোধিতা করবে কিনা, মানুষের হাতে, জনগণের হাতে যে
তার কর্তৃত্ব ক্ষমতা সেইটা নিশ্চিত করবে কিনা, এবং সেটা নিশ্চিত করার গণতান্ত্রিক যে চেকস এন্ড ব্যালেন্স মানে ক্ষমতা সেটা রক্ষা করবে কিনা। এখন জুলাই সনদ নিয়ে 1 মিনিট বলে আমি যেহেতু অনেকক্ষণ বলে ফেলেছি আবারও, দেখুন জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে খুব বড় আকারে তর্ক উঠেছে যে এটা আসলে সংসদের মধ্যে দিয়ে হবে নাকি গণভোটের মধ্যে দিয়ে হবে। শেষ পর্যন্ত একটা আপোষ হয়েছে কিন্তু যে গণভোটের মধ্যে দিয়ে সংবিধানটা পরিবর্তিত হয়ে যাবে না। এখন আপনি ধরুন একটা নতুন সংবিধান কায়েম করছেন, বিদ্যমান সংবিধান বাতিল করে দিচ্ছেন, সেটা একরকম হতে পারে। যদি সংবিধান বাতিল করে স্থগিত করে দিতেন, নতুন একটা সংবিধান আপনি খসড়া তৈরি করলেন, সেটাকে আপনি গণভোটে দিতেন, হ্যাঁ সেটা প্রাথমিকভাবে গৃহীত হতো, কিন্তু মনে রাখতে হবে যে একটা শেষ পর্যন্ত যদি আপনি রিপাবলিক করেন, ডেমোক্রেটিক রিপাবলিক করেন, তাহলে আপনাকে জনগণের প্রতিনিধিত্বশীল পার্লামেন্টে সেটাকে চূড়ান্তভাবে র্যাটিফাই করতে হবে। অর্থাৎ জনগণের প্রতিনিধিত্বশীল পার্লামেন্টের চূড়ান্ত র্যাটিফিকেশন ছাড়া এমনকি গণভোটের মধ্যে দিয়ে কোনো সংবিধান আপাতভাবে গ্রহণ করা যায় কিন্তু চূড়ান্ত করা যায় না। আচ্ছা, এখানে আমাদের ক্ষেত্রে কি ঘটেছে? আমাদের ক্ষেত্রে হচ্ছে যেভাবেই বলেন বিদ্যমান সংবিধান কিন্তু বাতিল করা হয়নি, স্থগিত ঘোষণা করা হয়নি। তার মানে বিদ্যমান সংবিধান আছে, এর একটা মৌলিক সংস্কার আপনি করছেন। আপনার একটা মত থাকতে পারে, যেমন এখনো বেশ কয়েকজন মত দেন যে সংবিধান আসলে বাতিল করে দেওয়া দরকার, সেটা আপনাদের মত, কিন্তু সেটা তো গৃহীত হয়নি। আমার মত ওটার পক্ষে থাকতে পারে, কিন্তু গৃহীত তো হয়নি। গৃহীত যেটা হয়েছে বিদ্যমান সংবিধান রেখে তার মৌলিক সংস্কার। বিদ্যমান সংবিধানে আপনি গণভোটের মধ্য দিয়ে একটা চূড়ান্ত মানে সংবিধানের সংশোধন কোনোভাবে আপনি অ্যাকসেপ্ট করাতে পারছেন না, পার্লামেন্টের মধ্যে দিয়ে সেটা চূড়ান্ত করতে হবে। ফলে আমাদের পয়েন্ট অফ ইউনিটি কোথায় দাঁড়ালো? যে গণভোট হবে, এখানে সংবিধান সংস্কার পরিষদের যে প্রসঙ্গটি আছে সেটাও একটু অ্যাড করে। গণভোট হবে, কিন্তু গণভোটের মধ্যে আমরা দুটো জিনিস অর্জন করব। এক, জনগণের অনুমোদন, যেটা পরবর্তী সংসদের জন্য বাধ্যবাধকতা। জনগণ যদি এই সনদ গ্রহণ করে তাহলে তাকে পরবর্তী সংসদের জন্য বাধ্যবাধকতা। দুই, পরবর্তী সংসদকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া, যেটার নাম দেওয়া হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যে পরবর্তী সংসদের প্রতিনিধিরা এই জুলাই সনদের ভিত্তিতে এই সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবেন, যেটা আদালত কর্তৃক চ্যালেঞ্জ হবে না। একটা নতুন সংবিধান তৈরি করার যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে, এই সংস্কার করার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পরবর্তী সংসদে থাকবে। এইটাও জনগণ অনুমোদন করছে। এই দুটো জিনিস অর্জন করার ব্যাপারে গণভোটে আমরা একমত হয়েছি। এখানে অনেক মতপার্থক্য ছিল, সেগুলোকে এক জায়গায় করে আনা হয়েছে। ফলে আমরা যে জায়গায় এসছি সেই জায়গাটা তো বিভিন্ন রকম রাজনৈতিক মতাদর্শিক পার্থক্য সত্ত্বেও একটা কমন মিনিমাম ইউনিটি। এখন জাতীয় স্বার্থে এই কমন মিনিমাম ইউনিটিটা তৈরি হয়েছে। এইটা কেন তৈরি হয়ে গেল না খুব দ্রুত, এইটা আপনি আকাঙ্ক্ষা করতে পারেন, আপনার আকাঙ্ক্ষাকে আমি কোনো অসম্মান করব না, কিন্তু এটা আবার বাস্তবতা যে রাজনৈতিক দলগুলো কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরুর আছে ছিল। সেই উত্তর মেরু দক্ষিণ মেরুর দলগুলোর মাঝখানে এসে আমরা যখন এই কমন মিনিমাম জায়গায় পৌঁছেছি, আমাদের বিশ্বাস যে জুলাই জাতীয় সনদটা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের যে রক্তের ঋণ, সেটা আমরা যদি বহন করি, শহীদের রক্তের প্রতি এই যে আকাঙ্ক্ষার যে চাপ, সেখান থেকে এটা তৈরি হয়েছে। এতদূর পর্যন্ত বড় অর্জন। আমি এটা এই অর্থে মনে করি যে 32টি রাজনৈতিক দল বিভিন্ন স্পেকট্রামের, তারা যে একটা কমন মিনিমাম জায়গায় পৌঁছে একটা পথ তৈরি করেছেন, সেইটা একটা বড় অর্জনের জায়গা বাংলাদেশে। এত ছোট করার কিছু নাই যে অভ্যুত্থান হয়েছে বলে আপনার সাথে সাথেই সবাই সবকিছু এক হয়ে যাবে।